আজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করে সিবিআই। সোমবার সকাল 10:30 নাগাদ তিনি সিরিয়া কমপ্লেক্সে হাজির হন। 6.5 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে আসেন বিধায়ক নির্মল ঘোষ। জানান কেন 9 আগস্ট তরুণী চিকিৎসকের মৃত্যুর দিন তিনি আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গিয়েছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল কারণ নির্দেশ মেনে কি সেদিন হাসপাতালে গিয়েছিলেন তিনি। জবাবে তিনি বলেছিলেন, অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায়, আমার এলাকার ডাক্তার, নৈতিক দায়িত্ব পালনে আমি হাসপাতালে গিয়েছিলাম। গত 9 আগস্ট 3:30টার সময় হাসপাতালে গিয়েছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এরপরই জানতে চাওয়া হয় তার সাথে কি আর আজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দেখা হয়েছিল, কথা হয়েছিল কি তার সাথে। আর সেই প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, কে সন্দীপ ঘোষ। সাংবাদিকরা সন্দীপের পরিচয় দেওয়ার পর বিধায়ক জানান দেখা হয়েছিল, তবে কোনো কথা হয়নি। ইতিপূর্বে নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল শ্মশানে তরুণী চিকিৎসকের দেহ সৎকারের জন্য বারবার চাপ দেওয়া হচ্ছিল। চাপ দেওয়ার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এদিন বিষয়টি নিয়ে প্রশ্ন করলে বিধায়ক কার্যত এড়িয়ে যান। নির্যাতিতার মৃতদেহ পানিহাটির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই মুহূর্তে মৃতদেহ সৎকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গিয়েছিল স্থানীয় পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের। ছবি এবং তথ্য আগে সিবিআইয়ের হাতে এসেছিল, তবে কি কারণে দেহ সৎকারে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের এত তৎপরতা। তবে এই সমস্ত একাধিক প্রশ্ন আজকে সিবিআইয়ের আধিকারিকরা বারবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করে বিধায়ক নির্মল ঘোষের কাছ থেকে। তবে এই প্রশ্নে তখন থেকে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে ছিলেন তিনি। এ নিয়ে বারবার ঘোলা থানার আইসিকেও তলব করা হয়েছিল, তবে গড় হাজিরা ছিলেন। এরপর একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়, এমনকি সেদিনের সেই ভিডিও ফুটেজে শ্মশানের ছবি দেখেই সিবিআই আধিকারিকরা বারবার করে কিন্তু খতিয়ে দেখেন। এরপরই নির্মল ঘোষকে তলব করে সিবিআই। তাদের অনেক তথ্য দিয়েছেন তিনি, প্রয়োজনে আবারও সহযোগিতা করবেন বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক নির্মল ঘোষ। সিবিআইয়ের কাছে তার বেশ কিছু নথি জমা দেওয়া রয়েছে, কিন্তু কেন তাকে তলব করা হয়েছিল সেই বিষয়ে তিনি স্পষ্টতভাবে কিছু জানাননি। তবে সেই দিন সৎকারের সময় তার ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠে যাচ্ছে। উল্লেখ্য, আজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার বাড়ি তার বিধানসভার এলাকাতে, সুতরাং তাকে তলব করা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আমি একটা কথা বলে দিই। 9 তারিখ সন্ধ্যা রাত্রিতে আমি লোকাল বিধায়ক হিসেবে আমাদের অভয়ের বাড়ি আমার বিধানসভা এলাকায় আমি নিজে একটা মিড ডে প্রেস করেছিলাম। প্রায় 50টিরও বেশি প্রেস ছিল। সেদিনের কথা যদি আপনারা খেয়াল করে থাকেন, যে এত বড় হেনিয়াস ক্রাইম আমার জীবনে আমি কম দেখেছি। সেদিন আমি বলেছিলাম এর শাস্তি ফাঁসির থেকেও বড় শাস্তি দিতে হবে, এবং সেই দাবি আমি এবং আমার সরকার এই দাবিতেই আমরা অটল আছি। অনেক প্রেস হয়তো ভুল করতে পারে, কিন্তু রাজ্যের এখন বিচার ব্যবস্থাটা সিবিআই এর হাতে। সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে, ওরাও আমাকে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছে। ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না, আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না। আইনের পথ ধরে চলবে, কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে 50 বছরেরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি। আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায়, সেই আইন বলবৎ হবেই, এবং যারা এখানে আমার ওই ডাক্তারকে অত্যাচার করেছে, খুন করেছে, সম্মান নষ্ট করেছে, ব্রুটাল মার্ডার করেছে, তারা শাস্তি পাবে। এবং আমি চাই যে সকলে মিলেই শাস্তিটা একটা দিক, আর নিজেদের প্রতিপত্তি আরেকটা দিক। এখানে আজকের দিনে শাস্তির কথাটা আমাদের পশ্চিমবাংলায় প্রায় মুখ্য নয়, গৌণ হয়ে গিয়েছে। কিন্তু আমাদের সরকার, আমরা, আমাদের দল এর চরমতম শাস্তি দিয়েই
আমরা বিশ্রাম করব। নির্মলদা 9 তারিখ সকালবেলা আপনি হাসপাতালে যখন গিয়েছিলেন, সকালবেলা যাইনি, তুমি তো ভুল করছো। তাহলে বড় সেটা কাগজের কি মালিক সেই বেলা থেকে গিয়েছিলেন? কটা নাগাদ আমি গিয়েছিলেন? 3:30 গেছি। 3:30 নাগাদ। আমার সবার সঙ্গে দেখা হয়ে গেল। ঠিক আছে। সেদিন মানে কি কারণে গেছিলেন? মানে খবর পেয়ে গেছিলেন, না কারণ নির্দেশে গেছিলেন, নাকি ফোন করে এই তো ডেকেছিলেন? তোমাদের এই হচ্ছে, আমি তোমাদের কাগজ নমস্কার। না মানে বলছি, আমার এলাকার মেয়ে, আমার এলাকার ডাক্তার, আমার এলাকা সব, আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি। কারণ আমার 2-3টে মিটিং ছিল, সঙ্গে সঙ্গে আমি এসেছি এবং আমি নিশ্চিত যে আমার মতো দুঃখী তোমরাও ভাইরা, তোমরা প্রেস ঠিকই, কিন্তু তোমরাও দুঃখ পাবে। এমন একটি ব্রিলিয়ান্ট মেয়ে যা সেদিন সন্দীপ ঘোষের সঙ্গে আপনার কোনো মিটিং হয়েছিল? এসব মিডিয়ার কথা আমাকে বলছো। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো বৈঠক হয়েছিল? আপনি কি সন্দীপ ঘোষের সঙ্গে কোনো বৈঠক হয়েছিল? তুমি যে তোমাকে তো বলে দিলাম কোথায় গেছি, জবাব নয়। আমি বললাম আমাদের এটা তোমার সাবজেক্ট তো নয়। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো মিটিং হয়েছিল সেদিন? কার সঙ্গে? সন্দীপ ঘোষের সঙ্গে আমার সঙ্গে সেদিনকে দেখা হয়েছে। সন্দীপ ঘোষ আলোচনার মধ্যে আসে না, আমার আলোচনার মধ্যে আসে না। সবাই ভালো থেকো ভাই, সন্দীপ ঘোষ সবাই ভালো থেকো। আইনের পথে আইন চলবে। তোমাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সবার ভালো। সন্দীপ ঘোষের সঙ্গে কোনো কথাবার্তা হলো না, না? না, আমার কোনো আপনাকে কি আর টাকা হয়েছে? সম্ভাবনা নেই, কখনোই সম্ভাবনা নেই কথা বলার। না না, কালকে কি টাকা হয়েছে? না না, ডাকবে কেন? আমি তো বললাম আমি মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। ওদের বক্তব্য ওরা বলবে, আমার বক্তব্য আমি রেখেছি, আইনের পথ ধরে চলবে, এটা বললাম। যদি আবার ডাকে আবার আমি বলবো। এবং আই ওয়ান্ট জাস্টিস, ওটা মুখে নয়। আমার পদোন্নতি চাই, জাস্টিস চাই নয়। আমি কার্যত I am here still my life to give punishment to these criminals. যারা বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দিবে বলেছিল একজন কাউন্সিলর, তিনি নাকি প্রাক্তন কাউন্সিলর। ভাই, ভাই ভালো থেকো তোমরা। এই ব্যাপারটা নিয়ে আপনি সিবিআই অফিস তুমি মনে রেখো। আমি তো বলছি তোমরা এসো না, তারপর আমি সব কথা বলবো। বাট এটা আইনের পথ ধরে চলবে। উই ওয়ান্ট জাস্টিস। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।